नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं राजनाथ सिंह ईश्वर की शपथ लेता हूं। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा and conscientiously discharge my duty as a minister for the union. I, Subramaniam Jaishankar, do swear in the name of God. मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য কমপ্লিট। মন্ত্রিসভার সমস্ত সাংসদদের শপথবাক্য কমপ্লিট। মন্ত্রিসভায় মন্ত্রক বিনিময়ের কাজ কমপ্লিট। শুরু হয়েছে নতুন করে দেশ শাসন, শুরু হয়েছে নতুন করে দেশ পরিচালনা, শুরু হয়েছে প্রতিটি রাজ্যের বকেয়া অর্থ প্রদানের কাজ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দায়িত্ব অর্থাৎ দ্বিতীয়বার দায়িত্ব প্রাপ্তির সঙ্গে সঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের বকেয়া অর্থ প্রদান করা শুরু করে দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বিভিন্ন সময়ে সেটা প্রশাসনিক, কখনো নির্বাচনী, কখনো বা সাংবাদিক বৈঠক, যে কোনো জায়গায় যে কোনো সময়ই কিন্তু ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার রাজ্যের বকেয়া অর্থগুলি পেড করছে না, জমা দিচ্ছে না, এবং এর মধ্যে দিয়েই কিন্তু রাজ্যের ওপর কেন্দ্রের এক বঞ্চনার ইঙ্গিত তিনি নির্দেশ করছিলেন। কিন্তু সমস্ত বঞ্চনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু দায়িত্ব গ্রহণের পাশাপাশি নির্মলা সীতারামন রাজ্যের বকেয়া অর্থ প্রদানের কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে রাজ্যে 1,39,755 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একসময় অর্থাৎ ভোটের আগেই তিনি কিন্তু এক সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকের সামনে বলেছিলেন হিসাব না দিলে কিন্তু একটা টাকাও নয়, কেননা এই টাকা আমার বাবার নয়, এই টাকা জনগণের টাকা। সেই নির্মলা সীতারামন দ্বিতীয়বার ক্ষমতা লাভের পাশাপাশি তিনি কিন্তু রাজ্যে বকেয়া অর্থ প্রদানের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ কেন, অন্যান্য রাজ্যেও বকেয়া অর্থ প্রদান করা হয়েছে এবং এই বকেয়া অর্থের মধ্যে রয়েছে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। যে 100 দিনের টাকা আদায়ের জন্য একসময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহু মানুষ দিল্লির রাজপথে গিয়ে আন্দোলন করেছিলেন, সেই টাকা কিন্তু এবার ফেরত আসতে চলেছে। নতুন করে প্রধানমন্ত্রীকে পাওয়ার পাশাপাশি নতুন করে সরকার গঠনের পাশাপাশি একটা আনন্দের খবর আমাদের সমগ্র রাজ্যবাসীর জন্য। পাশাপাশি নতুন করে প্রধানমন্ত্রী পাওয়া, নতুন করে সরকারকে ফিরে পাওয়া, নতুন করে বকেয়া অর্থ ফিরে পাওয়ার আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই কিন্তু বেদনা অর্থাৎ ভারাক্রান্ত করে তুলছে আমাদের মনকে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা, যেখানে পুণ্যার্থীদের বা তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালিয়েছে, যে কারণে সেই বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রিয়াসি জেলায়, যেখানে একটি পুণ্যার্থী বোঝাই বাস বা তীর্থযাত্রীদের বাস নির্দিষ্ট স্থানে অর্থাৎ তাদের পুজো দেওয়ার পর নির্দিষ্ট স্থানে ফেরার পথে কাশ্মীরের রিয়াসি জেলায় জঙ্গিরা এই বাসটির ওপর হামলা চালায় এবং বাসটি কিন্তু তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, যার ফলে 10 জনেরও বেশি মানুষ এর জন্য নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বেশি। আশঙ্কা করা হচ্ছে এই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইতিমধ্যে তদন্তে নেমেছে এনআইএ নামক কেন্দ্রীয় সংস্থা। তাদের অভিমত, গত 48 ঘন্টা আগে এই হামলার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ মাত্র 2 দিন আগে এই হামলার পরিকল্পনা। যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি দেশের 20তম প্রধানমন্ত্রী হিসেবে এবং তৃতীয়বারের শপথ বাক্য তিনি পাঠ করছেন, ঠিক সেই সময়েই অপরদিকে কাশ্মীরে এই ভয়াবহ দুর্ঘটনা খুবই কিন্তু নিন্দনীয় একটি ঘটনা।
প্রশাসন ইতিমধ্যে ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছে এবং সন্দেহভাজন যে গাড়িটি এই অ্যাটাক হওয়া বাসেরই বিপরীত দিক থেকে আসছিল, সেই বাসটির খাদে পড়ে যাওয়ার পর মুহূর্তেই কিন্তু এই গাড়িটি বিপরীত দিক থেকে আসতে দেখা যায় এবং সন্দেহ করা হয় ওই গাড়িটাই বাসটিকে অ্যাটাক করেছে এবং সেই জঙ্গি বোঝাই গাড়িটি পরবর্তী সময়ে চেকপোস্ট না মেনে রাজৌরির দিকে যেতে দেখা যায় এবং তারপর এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির কাছে বা অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ তথা তদন্তকারী সংস্থা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করব। সেই সঙ্গে আজকে মন্ত্রিসভায় বিভিন্ন মন্ত্রকের যে বিলি বণ্টন হয়েছে, কেননা ইতিমধ্যে এনডিএ শরিক দলগুলির মধ্যে যেভাবে একাধিকবার বৈঠক করে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মন্ত্রকগুলি কার অধীনে দিয়েছেন সেগুলো আজকের এপিসোডে আমরা একটু শর্টে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা প্রথমেই অমিত শাহকে পাচ্ছি, যিনি আগেও পূর্ণমন্ত্রী ছিলেন এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতবর্ষের, এবারেও কিন্তু তিনি সেই পদেই বা সেই দায়িত্বেই রয়েছেন। ডান দিকে নির্মলা সীতারামন, যিনি এর আগেও পূর্ণমন্ত্রী ছিলেন এবং সেই সঙ্গে অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, এবারেও কিন্তু সেই দায়িত্বেই তিনি থাকছেন। নীতিন গডকরি, যিনি এর আগেও পূর্ণমন্ত্রী ছিলেন এবং সড়ক ও পরিবহন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, এবারেও ঠিক একই সিটে তিনি থাকছেন বা একই দায়িত্বে থাকছেন। অর্থাৎ এবারের লোকসভা ভোটের পর নতুন করে সরকার গঠন, নতুন করে সংসদ পদ এবং মন্ত্রক বিলি বণ্টনের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হয়েছে এটা বলা যাবে না। অধিকাংশ ক্ষেত্রেই যে আগে যে মন্ত্রক সামলেছেন, এবারেও ঠিক একই ব্যক্তি, একই সাংসদ, একই মন্ত্রী কিন্তু সেই মন্ত্রক সামলাচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী হিসেবে, পূর্ণমন্ত্রী দায়িত্ব না পেলেও প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসন লাভ করতে পেরেছেন। এস জয়শঙ্কর, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মনোহরলাল খট্টর পূর্ণমন্ত্রী হিসেবে আবাসন এবং নগরোন্নয়ন দায়িত্ব পেয়েছেন। ললন সিং পূর্ণমন্ত্রী হিসেবে পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে শিবরাজ সিং চৌহান পূর্ণমন্ত্রী হিসেবে গ্রামোন্নয়ন এবং সেই সঙ্গে কৃষি মন্ত্রক, অর্থাৎ একই সঙ্গে দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন। জেপি নাড্ডা, যিনি ছিলেন সর্বভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি কিন্তু এবারে পূর্ণমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি 2014 সালে এই স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দীর্ঘ 10 বছর পর আবারও কিন্তু তিনি এই দায়িত্ব পেলেন। CR পাতিল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে জলশক্তি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। অপরদিকে অর্জুন রাম মেঘওয়াল, যিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আইন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। আমরা একটা আন্দাজ করেছিলাম, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে কিংবা বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলি এক্ষেত্রে আইন মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন, কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অর্জুন রাম মেঘওয়াল দায়িত্ব এবং স্বাধীন মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আইন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে ধর্মেন্দ্র প্রধান পূর্ণমন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে সর্বানন্দ সোনোয়াল, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে বন্দর ও জাহাজ, সেই সঙ্গে শান্তনু ঠাকুর, পশ্চিমবঙ্গ থেকে শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হিসেবে বন্দর এবং জাহাজ দপ্তরে কিন্তু দায়িত্ব পেয়েছেন। সেই সঙ্গে অশ্বিনী বৈষ্ণব পূর্ণমন্ত্রী হিসেবে রেল ও তথ্য সম্প্রচার, অর্থাৎ একই সঙ্গে দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন। চিরাগ পাসওয়ান, যিনি পূর্ণমন্ত্রী হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণের মন্ত্রকটি দায়িত্ব লাভ করেছেন। সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের বিজেপি দলের সভাপতি, তিনি এবারে প্রতিমন্ত্রী হিসেবে শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়নের দায়িত্ব পেয়েছেন। হরদীপ সিং পুরীর ওপর কেন্দ্রীয় মন্ত্রিসভা পূর্ণমন্ত্রী হিসেবে পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব দিয়েছে। মনসুখ মান্ডবীয়র ওপর দায়িত্ব দিয়েছে পূর্ণমন্ত্রী হিসেবে শ্রম এবং ক্রীড়া মন্ত্রক, একসঙ্গে দুটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কিরণ রিজিজুকে পূর্ণমন্ত্রী হিসেবে সংসদ ও সংখ্যালঘু উন্নয়ন, এই দুটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে একসঙ্গে। সেই সঙ্গে পীযূষ গোয়েলকে পূর্ণমন্ত্রী হিসেবে বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যোগাযোগ ও উত্তর পূর্ব উন্নয়নের
মন্ত্রক। এইচ.ডি. কুমারস্বামীকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারী শিল্প মন্ত্রকের। তো এই হলো মূল ব্যাপার। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এবং সমগ্র দেশ জুড়ে খুশির হাওয়া, কেননা রাজ্যগুলিকে পর্যন্ত বকেয়া অর্থ প্রদান করা শুরু হয়ে গেছে। যদিও বিভিন্ন রাজনৈতিক মহলে এমন কথাও পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া খুবই খারাপ হওয়ার কারণে, ভোটের রেজাল্ট খুবই খারাপ হওয়ার কারণে, বিজেপি দল পিছিয়ে যাওয়ার কারণেই হয়তো এমনই পদক্ষেপ নিয়েছে। কিন্তু যেটা যে মন্তব্যই আসুক না কেন, এটা রাজ্যের পক্ষে খুবই একটা খুশির সংবাদ। সেই সঙ্গে নতুন করে দেশ গড়তে চলেছে, তৃতীয়বারের জন্য তৃতীয় ইনিংস শুরু করতে চলেছে মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। তো যাই হোক, যেটা হোক সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। সেই সঙ্গে আপনাদের কি মতামত রয়েছে এই ব্যাপারে সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স 24 ঘন্টায় ওপেন থাকছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।